আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত অনুষ্ঠান মার্কেট আছে, যে অনুষ্ঠানে আমরা পুঁজিবাজার নিয়ে কথা বলি। আমরা পুঁজিবাজার অবস্থানটা কি আজকে সেই অবস্থান নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে আজকে উপস্থিত আছেন যারা আলোচক হিসাবে আমানুল্লাহ সাহেব, সাবেক চেয়ারম্যান প্রাইম ব্যাংক মার্কেন্টাইল ব্যাংক, আর সঙ্গে আছেন AZM সালেহ, যিনি ডিএমডি এনসিসি ব্যাংক লিমিটেড। আমরা ওনারা দুজনই ব্যাংকার। ওনাদের দুজনের কাছে আমরা ব্যাংক সংক্রান্ত ব্যাপার নিয়ে আলোচনা করব, মোস্টলি আলোচনা করব ব্যাংক সংক্রান্ত। আর আপনারা জানেন গত 2 সপ্তাহ শুধুমাত্র ব্যাংকই বাজারে অ্যাক্টিভ ছিল, সিরিয়াস অ্যাক্টিভ ছিল। আমরা পত্রপত্রিকা দেখছি আমরা যে লিড নিউজ হচ্ছে ব্যাংক ইজ ডমিনেটিং দ্য মার্কেট। তো আজকে এই দুজনের কাছে আমরা প্রশ্ন রাখবো যে ব্যাংকের বর্তমান অবস্থানটা কি, তারা প্রভিশন কেমন করতে হবে, বা প্রভিশনিংয়ের প্রয়োজন আছে কি না, নন পারফর্মিং লোন কী অবস্থায় আছে, তারপরে আপনারা তাদের ইকুইটির অবস্থা কি, নেগেটিভ ইকুইটির অবস্থানটা কি, ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করব আজকে। প্রথমে আমি জনাব আমানুল্লাহ সাহেবের সঙ্গে আলোচনা করতে চাই। এই যে আমরা বাজারের অবস্থানটা আজকে একটু প্রফিট টেকিং হচ্ছে ব্যাংকে, এবং ব্যাংক প্রফিট টেকিং হলে বাজার একটু হয়ে গেছে। তো আপনার কাছে বাজারের পরিস্থিতি কেমন মনে হচ্ছে? আমি মনে করি বাজারের পরিস্থিতি আপনি যেটা বলছেন যে অত্যন্ত ভালো, কারণ ব্যাংকিং সেক্টরটা আপনি দেখবেন ফার্স্ট কোয়ার্টার থেকে সেকেন্ড কোয়ার্টার থেকে থার্ড কোয়ার্টার যখন আসে, তো ইপিএসটা যখন ডিসক্লোজ করে পত্রপত্রিকা যখন আসে, তখন তার অবস্থানটা সবাই বুঝে যায়। আর বিশেষ করে আমাদের তো স্টক মার্কেটের যারা আমরা আছি বিনিয়োগকারী, তারা কিন্তু অনেক সচেতন। এখন কিন্তু কোম্পানির খোঁজ খবরগুলো আমরা পারফরমেন্স দেখে ইনভেস্ট করে। তো ইতিমধ্যেই আপনি ব্যাংকিং সেক্টরটা যেখানে যদি সেকেন্ড কোয়ার্টারটা ইপিএসটা অলমোস্ট ডাবলের দিকে, যারা মাইনাস ছিল তারাও এখন প্লাসের দিকে। আপনার ব্যাংক কিন্তু ডিভিডেন্ডের পরে যে এতটুকু বাড়বে ইয়েও ছিল না, তারপরে সেকেন্ড কোয়ার্টার দেখে আরো বাড়লো। এটা চমৎকার, এটা আরো বাড়বে। এটার কারণ হলো যে ব্যাংকের পারফরমেন্স ভালো, ব্যাংকের বিজনেস ভালো। তো তাতে গিয়ে দেখা যাচ্ছে যে এই যে অবস্থানগুলো এইগুলো দেখে, আর সবচেয়ে বড় জিনিস হলো আপনার এই স্টক মার্কেটে কারা ঢুকছে। আপনার গিয়া দেখবেন এখন যে সেক্টরগুলো ঢুকতেছে, আপনার গিয়া যেটা আমি বলবো যে যারা কর্পোরেট সেক্টর যেগুলো আছেন, তারা কিন্তু ইনভেস্ট করতেছে খুব বেশি। এরা ইনভেস্ট করতেছে বেশি, কারণ ব্যাংকের আপনাদের যে ডিপোজিট যদি আমি আপনার ব্যাংকে রাখি, তারপরে যে রিটার্নটা পাবো বছরের শেষে গিয়া দেখবো যে আমার ভ্যালু অফ মানি ইজ নেগেটিভ হয়ে গেছে। কারণ যদি আপনি মানে ইনফ্লেশনের সঙ্গে করি, অ্যাডজাস্ট করি, কারণ আপনি দিবেন আমাকে 4%, 5%, আর আমি ইনফ্লেশন হচ্ছে 6%, তো আমার টাকা তো এমনি চলে যাবে। সো আমাকে পুঁজিবাজার ছাড়া তার গতি নেই, পুঁজিবাজার আসতেই হবে। আর পুঁজিবাজারের ব্যবসাটা মানে অনেকটা এত সিকিউর যে এখানে পাবোই কিছু। এটা যদি আমি আসলে কোম্পানি সিলেক্ট করে বুঝে যদি ইনভেস্ট করি, তাহলে অবশ্যই পাওয়া যাবে। আর আমি তো এটার ধারাবাহিকতা দেখতে পাচ্ছি। একটা চমৎকার কথা বলছেন। আপনি বুঝে শুনে যদি বিনিয়োগ করি পুঁজিবাজারে, আমরা পুঁজিবাজার ব্যাংকের রাখার চেয়ে অনেক বেশি আসবে। আপনার ডিভিডেন্ড ইল্ডও যদি ধরি, আপনারা ব্যাংকাররা যারা, আপনারা তো ব্যাংকার না, উদ্যোক্তা, হ্যাঁ, আপনারা যারা ইনভেস্ট করছেন ব্যাংকে এবং ব্যাংক তৈরি করছেন, আপনারা যদি হিসাব করেন যে ব্যাংকে যদি ডিপোজিট রাখেন, তার থেকে আমি যে এই টাকাটা যদি ব্যাংকে রাখি, তার ডিভিডেন্ড ইল্ড দেওয়া তার চেয়ে অনেক বেশি, অনেক বেশি। সেখানে আপনার এখন তো ব্যাংকের আপনার ডিপোজিটের রেট অফ ইন্টারেস্টটা কমে গেছে। এখন 4%, 5%, 6%। আমরা বিনিয়োগও করতেছি সিঙ্গেল ডিজিটে। তো এই যে অবস্থানটা, তেতে গিয়ে তো দেখা যায় ইনকাম ওরিয়েন্টেড জায়গাটাই হচ্ছে এখন স্টক মার্কেটটা দেখা যায়। এই অবস্থাতে যদি যে কোনো ভালো ব্যাংকগুলো আপনি দেখেন, আজকে যদি 1 সপ্তাহ আগের অবস্থা দেখেন আর এখনকার অবস্থা দেখেন, দেখুন অনেক তো হতেছে। আচ্ছা, আমি একটু আপনার সাথে AZM সালেহ সাহেব, ডিএমডি এনসিসি ব্যাংক লিমিটেড, এর আগে আপনারা ছিলেন ওয়ান ব্যাংকেও ছিলেন, অনেক ব্যাংকে চাকরি করতেন, ডাচ ব্যাংকেও ছিলেন। আমি একটু জানতে চাই আপনার কাছে অ্যাজ এ ব্যাংকার, হ্যাঁ, আপনার ব্যাংকার হিসেবে আমরা বাজারে কিন্তু কিছুদিন আগেও ব্যাংকের প্রতি মানুষের যে লুটপাট হয়েছে, যেভাবে হয়েছে, নন পারফর্মিং লোন হয়েছে, তারপরে আপনার
ব্যাংকের আপনাদেরকে হিউজ অ্যামাউন্ট অফ মানি প্রভিশন করতে হয়েছে। তো অ্যাজ এ ব্যাংকার এখন আপনাদের অবস্থানটা কি? ধন্যবাদ। দেখুন, ব্যাংকিং সেক্টর এখন অনেক বেশি শৃঙ্খলাবদ্ধ, অনেক বেশি কমপ্লায়েন্স ইন কম্প্যারিজন টু আর্লিয়ার, আগের বছরগুলোর তুলনায়। বাংলাদেশ ব্যাংক এখন কিন্তু অনেক বেশি স্ট্রিক্ট এবং নজরদারি থেকে আরম্ভ করে ইন অল রেসপেক্ট ওনারা খবর রাখছেন। আর আপনি ইন্ডেক্সগুলোতেও দেখতে পারবেন যে ব্যাংকিং সেক্টরে সেকেন্ড কোয়ার্টারে এসেও ম্যাক্সিমাম ব্যাংক কিন্তু ভালো করেছে। কারণ এখানে আমাদের যে ইনভেস্টমেন্ট বা আমরা যে লোনেবল ফান্ড যেটা আছে, এটাকে আমরা এখন ডাইভার্সিফাই করেছি। আমরা এখন শুধু কর্পোরেটের উপর ডিপেন্ড না করে আমরা ডিটেইলে চলে গেছি, আমরা মোবাইল ব্যাংকিংয়ে চলে গেছি, আমরা এজেন্ট ব্যাংকিংয়ে চলে গেছি, প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন, আমরা এসএমইর উপর বেশি ফোকাস দিচ্ছি এখন। কারণ এখনকার সময়ে আপনি জানেন যে একটি শাখা যদি আমরা শহরে করি তাহলে আমাদেরকে একটি শাখা কিন্তু গ্রামে করতে হচ্ছে, দুটি শাখা গ্রামে করতে হচ্ছে, 1:2। একটা যদি আপনারা ঢাকা করেন তাহলে দুইটা করতে হবে গ্রামে। একটা সময় ছিল দুইটা গ্রামে করলেই আমাকে তারপরে আগে দুইটা গ্রামে করে নিতে হবে, শহরে দিবে। আগে ছিল 5:1। তাহলে তো গ্রামের যে অর্থনীতির মানে একটা ইয়ে হয়, গ্রামীণ অর্থনীতিতে ব্যাংকগুলো অর্থনীতি হয়ে আসছে এবং গ্রামের লোক এখন ব্যাংকিং বুঝতেছে, এজেন্ট ব্যাংকিং চলে আসছে। তো নানানভাবে ব্যাংকিং সুবিধাটা যেভাবে বেড়ে গেছে, যে এই যেটা বলতেছে আসলেই অনেক শৃঙ্খলার মধ্যেই ব্যাংকের চলে আসছে। আর আমরা যে সমস্যাগুলো দেখতেছিল কিন্তু পূর্বের সমস্যা সরকারি ব্যাংকে আপনারা দুইজন সরকারি, এখানে আমাদেরও প্রাইভেট ব্যাংকের উদ্যোক্তা, প্রাইভেট ব্যাংকে যে আমরা যে নাই তা না, কিন্তু এখন নেগলিজিবল আপনাদের যেটা আছে খুব নেগলিজিবল। একটা কথা বলি, আপনি একটা এনপিএল এর কথা বলেছিলেন, আমি স্যারের সাথে একটু অ্যাড করি। দেখেন, একটা সময় যে ওয়ার্ল্ড ওয়াইড যে রিসেশনটা হয়েছিল, এই রিসেশনের একটা আফটার এফেক্টে বিশেষ করে ট্রেডিং সেক্টরে প্রাইস ফল করার কারণে আমাদের প্রাইভেট ব্যাংকও কিছু এনপিএল আমাদের বেড়েছিল। এগুলা কিন্তু আমরা এখন যে আমরা প্রভিশনের অলমোস্ট আমরা কভার করে ফেলেছি। আপনি খেয়াল করবেন বোধহয় একটা ইন্ডেক্সে আপনি দেখবেন যে আমরা অ্যাবাউট 95% অফ আওয়ার ক্লাসিফাইড লোন ইজ কাভার্ড বাই দি প্রভিশনাল অ্যামাউন্ট অলমোস্ট। এই যে 95% আমি কভার করে রেখেছি, এখন যদি আমি এখান থেকে রিকভারি করতে পারি, যেটাই আমার প্রফিট। সেই জন্য অনেকে প্রশ্ন করে যে এত খারাপ অবস্থানেও ব্যাংকগুলোর প্রফিট বাড়ছে কেন? আমি যে বেসটা যে আমার তৈরি হয়েছে, আমার ফুটিং যে স্ট্রং হয়েছে, সেই স্ট্রং ফুটিংয়ের উপর দাঁড়িয়ে আমি এখন যা নিতে পারছি রিকভারি করে, সেটাই কিন্তু আমার অ্যাড হচ্ছে টু মাই প্রফিট। সো পুরোনো প্রফিটটা কিন্তু আসলে 100% প্রফিট, কারণ ওটা তো আমার ট্যাক্স দিয়ে শেষ করে প্রভিশন করে শেষ করে দিয়েছি। এখন আমি ওখান থেকে যা পাবো সেটি আমার নেট আসবে, যার জন্য দেখা যায়। আচ্ছা, আপনারা প্রভিশন করার সময় আপনারা ট্যাক্স দিতে হয়? জি, ওই প্রতি বছর এটা দিয়ে শেষ নিয়ে প্রফিটটা যা করি, তারপরে যেটা এখন আসবে আপনি যা কভার রিকভার যা করবেন, এই জন্য দ্যাট ইজ ইওর প্রফিট। দ্যাটস হোয়াই এভরিবডি ইজ জাম্পিং অন দ্য ব্যাংক। এই জন্য যে সমস্ত ব্যাংকগুলো পুরনো ঋণগুলোই আছে রিকভার করতে পারছে, তারাই কিন্তু ভালো আছে। হয়তো দেখা গেছে এই বছর 100 কোটি টাকা প্রফিট করছে, আর ওদিকে যদি 50 কোটি টাকা প্রফিট করে থাকে পুরনো, যদি রিকভার করতে পারে, তাহলে 100 কোটি থেকে তো এমনি আমার ট্যাক্সে চলে যাচ্ছে প্রায় অলমোস্ট 60% চলে যায়, আর এইটা তো আমার 100% চলে আসছে। তো এই জন্য প্রত্যেকটা ব্যাংক ওনারা কিন্তু আসলে এই প্রেশার দিচ্ছে রিকভারি করার জন্যই বেশি, এবং রিকভারিতে আপনার ব্যাংক নিয়ে ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস যে কোনো পত্রপত্রিকা খুললেই দেখতে লিড ব্যাংক ইজ মানে মার্কেন্টাইল ব্যাংক। মার্কেন্টাইল ব্যাংক নিয়ে বাজার করছে, মার্কেন্টাইল ব্যাংকের এত বাড়ছে, এত হয়েছে, প্রভিশন নাই। এরপরে আপনার সেকেন্ড কোয়ার্টার ইপিএসও ভালো দেখাইছে, অলমোস্ট ডাবল। তো অলমোস্ট ডাবল হয়েছে। তো এইটা এই যে একটা মিরাকল ব্যাপার, এটা কি আলাউদ্দিন আশ্চর্য প্রদীপের মতো না, নাকি আপনারা রিকভারিংটা বাড়ছে? রিকভারিটাও বেড়েছে, আমাদের পারফরমেন্সও বেড়েছে। আমাদের দেখেন নতুন কোনো প্রোডাক্ট আনতেছেন নাকি? নতুন প্রোডাক্ট আমরা করছি, আসলে করি না যে তা না, কিন্তু আসলে আগের মতো সেরকম নতুন প্রোডাক্ট কোনো ব্যাংকই আমার মনে হয় খুব একটা আনতে পারছে না। এখন চলে যাচ্ছে মোবাইল ব্যাংকিং, ওই গ্রিন ব্যাংকিং, তারপরে মফস্বলের দিকে চলে যাচ্ছে, এই এসএমইর দিকে চলে যাচ্ছে, এইগুলো যাচ্ছে। কিন্তু আগে যেটা একটা সঞ্চয়ের প্রতি একটা ছিল, ইনভেস্টমেন্ট ছিল, এখন ওখানে দেখা যায় যে আমরা যেমন মনে করেন আপনার এই যে এইগুলা করতাম আর মান্থলি যেটা স্কিমটার করেছিলাম, তা থেকে দেখা যায় আমাদের হাই রেট ইন্টারেস্ট দিতে হয়, প্রায় 13-14% চলে যায়। এখন তো মার্কেট রেট তো কমে আসছে। আমরা কিভাবে ওইটা প্রফিটটা করি, ওই চলার পথে হয়তো 6 বছর 7 বছরের দ্বিগুণের পথে হয়তো কেউ এটাকে করে দেয়, লোনটার
আর রাখতে পারে না, তখন দেখা যায় আমরা আর তার ওই বেনিফিটটা দিতে হয় না, আমরা একটা প্রফিট ওখান থেকে সাশ্রয় করে নিতে পারি। ওইভাবে অ্যাভারেজে যায় আমরা দেখা যাচ্ছে যে চলতে পারছি। তারপরেও দেখছি যে যেভাবে সিঙ্গেল ডিজিটে চলে আসছে ওই সমস্ত স্কিমগুলো আর এখন আমাদেরকে যদি চালাই তাহলে আমাদের খুব লস হবে। আপনি দেখবেন ব্যাঙ্কগুলোতে 1 তারিখ থেকে 10 তারিখ হলে ব্রাঞ্চগুলোতে লাইন ধরে লোক টাকা জমা দিচ্ছে, কারণ ওই দিকে খুব ঝুঁকে গেছিলো যে ইনভেস্টমেন্ট করে ওইভাবে যদি ইনভেস্ট করে দেখা যাচ্ছে তারা ভালো প্রফিট পাচ্ছে। তাই আমরা আস্তে আস্তে ওই সমস্ত প্রোডাক্টগুলো থেকে সরে এখন নতুন প্রোডাক্টের দিকে আসছি, আরও নতুন নতুন প্রোডাক্টে আরও আসা দরকার। এটা ওনারা। আচ্ছা, আপনার কাছে আমি আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হলো আমরা জানি যে বিদেশি অফশোর ব্যাংকিং আমাদের দেশে আসছে, আইএফসি বা আপনার অনেকেই আছে এরকম, যে তারা লেবার প্লাস 2-তে তারা ইনভেস্ট করতেছে টু আওয়ার ইন্ডাস্ট্রিয়ালিস্ট এদের কাছে। এতে কি আপনারা এফেক্টেড হচ্ছেন না? এফেক্টেড শব্দটা আমি বলবো না, আমি বলবো এতে আমরা একটা তীব্র প্রতিযোগিতার সম্মুখীন। এই তীব্র প্রতিযোগিতা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনাল কম্পিটিশন। আমি মনে করি এটা আমি পজিটিভলি দেখবো। পজিটিভলি দেখবো এই জন্যে যে আন্তর্জাতিক বাজারে আমাকে টিকে থাকতে হলে আমার আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডটা থাকতে হবে, আন্তর্জাতিক অবস্থানে পৌঁছতে হলে আমার সেই দক্ষতা, আমার সেই অভিজ্ঞতা, সেগুলো নিয়ে আমাকে আন্তর্জাতিক বাজারে যুদ্ধ করে টিকে থাকতে হবে বা এগিয়ে যেতে হবে। এখন আমি যে এলসিটা খুললাম সেই এলসিটার এগেনস্টে আমি একসময় এলটিআর দিতাম, তাহলে আমার পোস্ট ইম্পোর্ট ফাইন্যান্সিংয়ে আমি কিছু ইন্টারেস্ট পেতাম, ভালো অ্যামাউন্ট আমি ইন্টারেস্ট পেতাম। এখন আমার এই ইন্টারেস্টের অংশটাই কিন্তু এই ইউপাসের মাধ্যমে বা ডিসকাউন্টের মাধ্যমে ফরেন ব্যাংক নিয়ে যাচ্ছে। সো সেখানে আমরা আমাদের যে অফশোর ইউনিটগুলো আছে সেখানেও আমরা কিছু ডিসকাউন্ট করার চেষ্টা করেছি। যেমন আমার ব্যাংকও আছে প্রায় 50 মিলিয়নের উপরে আছে, আমরা ডিসকাউন্ট করেছি আমরা। সো উই আর কম্পিটিং উইথ দ্য ফরেন ব্যাংক। সেই ফরেন ব্যাংকের সাথে আমাদের প্রায় অনেকগুলো ব্যাংকই, আমাদের নিজেদের অফশোর ব্যাংকিং যে ইউনিটটা রয়েছে সেখানে কিন্তু আমরা এই ডিসকাউন্টিং আমরা শুরু করে দিয়েছি। আমরা কিন্তু শুরু করতাম না যদি না ওদের সাথে আমাদের এই ইয়েটা কম্পিটিশনে না গেলে তো সার্ভাইভ করতে পারবো। এই জন্য আমরা কিন্তু এখান থেকে আমরা তো ইনকাম করছি না তা নয়, আমরাও করছি, কারণ টিকে থাকতে হলে ডাইভার্সিফাই করতে হবে এবং আমরা অটোমেটিক্যালি কিছু ডাইভার্সিফিকেশন আমাদের এসে যাচ্ছে। আপনারা সনাতনী ব্যাংকিং থেকে বেরিয়ে এসে এই যে এখন আসছেন, জি, এতে আপনাদের কি মনে হচ্ছে আগামী দিনগুলো কেমন হবে? অবশ্যই খুবই ভালো হবে। আমি আপনাকে একটু সময় নিয়ে বলি, একটা দেশের অর্থনীতির যে ম্যাক্রো ইকোনমিক যে ইন্ডিকেটরগুলো রয়েছে, এই ইন্ডিকেটরগুলোর মধ্যে আমাদের দেশে বর্তমানে এত কিছুর পরেও এভরি ইন্ডিকেটরস ইজ ভেরি মাচ পজিটিভ। একটু আগে আপনি ইনফ্লেশনের কথা বলেছেন, আমরা 10, 8, 9 থেকে নামতে এখন আমাদের পয়েন্ট টু পয়েন্ট হলো 5.50 অ্যান্ড ইয়ারলি অ্যাভারেজ হলো 5.92। আমাদের ব্যাংকগুলোর যদি বলেন ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও, যে মেইন যে আমাদের পিলারটা, সেটাও কিন্তু আমরা 10-এর উপরে রয়েছি ওয়ার্ল্ড ওয়াইড, যেখানে আমাদের 8% থাকার কথা। সালেহ সাহেব, আমাকে একটু আপনাকে পজ দিতে হচ্ছে একটুখানি, আমাকে একটা ছোট্ট বিরতিতে যেতে হবে একটা নামাজের জন্য, আমার আজানের বিরতির জন্য। হ্যাঁ, তো একটা ফোনটা নিয়ে নিই, একটা ফোন নিয়ে নিই, তারপরে আমরা বিরতিতে যাবো। আচ্ছা প্রিয় দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। হ্যাঁ, আমি পাপলু আশরাফ বলছি চট্টগ্রাম থেকে। আমি বলতে চাচ্ছিলাম, আমাদের দেশের ব্যাংকগুলোর সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে তারা 5% বড় কোটিপতিদের কাছে টাকা দিয়ে ঋণ দিয়ে রাখছেন, সেটা সত্যিকারের ডেঞ্জারাস অবস্থায় আছে। আমার টোটাল পিপলের কাছে টাকাগুলি এসএমই খাতে যদি না দেন, তাইলে শুধু শেয়ার মার্কেটে আপনারা শেয়ার ব্যবসা করে প্রফিট করতেছেন, সেটা মারাত্মক একটা ঝুঁকির দিকে যাবে। আপনি এখান থেকে প্রফিটের 10%, 20% এসএমই খাতে ব্র্যাক ব্যাংকের মতো সাধারণ ছোট ছোট দোকানদার থেকে শুরু করে সবার হাতে টাকা দেন, তাহলে বঙ্গবন্ধুর স্বপ্নটা পূরণ হবে, পাবলিকের কাছেও টাকা যাবে, নাইলে শুধু এক শ্রেণীর লুটেরাদের কাছেই টাকা থাকবে। ধন্যবাদ, আপনার প্রশ্নটাও বুঝতে পারছি। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আপনি যে সমসাময়িক প্রশ্নটা করেছেন, ওনারা কিন্তু সেভাবে ডাইভার্সিফাই করতেছেন, অলরেডি ডাইভার্সিফাই করেছেন, কিন্তু ওনারা পুঁজিবাজারে এখন পর্যন্ত এই নিয়ে কথাই হয় না যে কী ধরনের বিনিয়োগ করছেন। সে থেকে আপনাকে যেটা বলতেছি যে ওনারা এই যে কথাটা সালেহ সাহেব বলতেছিল, অলরেডি দে আর ইন কম্পিটিশন উইথ দ্য ফরেন ব্যাংকস, যারা 4%, 5% ল্যান্ডিং করতেছে দেশে। জি কথা বলতেছিলেন। জি,
তো আমি বলছিলাম যে আমার ইন্ডিকেটরগুলোর কথা আমরা বলছিলাম, আমাদের ক্যাপিটাল এডিকুয়েসি রেশিও যেটা বেসিক্যালি ব্যাঙ্কগুলোর যেটা বেস, সেটাও কিন্তু আমার ওয়ার্ল্ড ওয়াইডে স্ট্যান্ডার্ড হলো 8%। আমরা এখনও বাংলাদেশ 10%-এর উপরে রয়েছি। আদার দেন এ ফিউ গভর্নমেন্ট ব্যাঙ্ক, সেগুলো অ্যাভারেজ করলেও আমরা 10%-এর উপরে রয়েছি। আপনি গ্রোথে দেখেন, ইম্পোর্টে বলেন, আপনি ইম্পোর্টে আমাদের সেখানেও গ্রোথ আছে 40.25 বিলিয়ন ডলার। আপনার এক্সপোর্টে আপনার $34.60 বিলিয়ন, সেখানেও কিন্তু গ্রোথ রয়েছে। আমার রেমিটেন্সে এত কিছুর পরেও আমার কিন্তু গ্রোথ আছে। গ্রোথটা গত বছরের তুলনায় হয়তো কমেছে, কিন্তু অ্যাভারেজ গ্রোথ কিন্তু ট্রেন্ড রয়ে গেছে আমার এখানে। অল দি ইন্ডিকেটরস। আপনি কি এই যে রিমিটেন্স শব্দটা আনলেন, যে রিমিটেন্স কমে গেছে, এটা কি আপনি রিমিটেন্স আমাদের লোকজন রিমিটেন্স করছে না, নাকি আমাদের হুন্ডিতে চলে যাচ্ছে? এইখানে একটু আপনি যখন বলেই ফেললেন, আমরা একটা কথা বলতে চাই। দেখেন, আমরা অতি সম্প্রতি মোবাইলে যে ডেভেলপমেন্টটা আমাদের হয়েছে, কখনো কখনো এটা আমাদের মিসইউজ হচ্ছে। আমরা শুনতে পাচ্ছি বাইরে, আমিও দু একটা মিডল ইস্টের দেশে ভিজিট করেছিলাম, সেখানে আমরা দেখেছি যে মোবাইলের মাধ্যমে কিছু হুন্ডির কাজ হচ্ছে, যে জিনিসটা বন্ধ করা দরকার, এবং বাইরে থেকেও এটা চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংক, এটা আমি বললাম এই কারণে যে এই জিনিসটা যদি আপনারা প্রকাশ্যে না আসে, সরকারের দৃষ্টিগোচর না হয়, তাহলে এটা বন্ধ করবে। অলরেডি এটা দৃষ্টিগোচর হয়েছে, এবং বাংলাদেশ ব্যাংক সমস্ত ব্যাংকের সিইওদের সাথে বসেছে, এবং পার্টিকুলার ওই মোবাইল কোম্পানির সাথেও বসেছে। তাদের সাথে বসে তারা কিছু থ্রেশহোল্ড, কিছু লিমিট ঠিক করে দিয়েছে। যেমন আপনি খেয়াল করেছেন বোধহয়, এখন আপনি মোবাইল ব্যাংকিংয়ে একবারে 5,000-এর বেশি টাকা তুলতে পারবেন না, এবং লিমিট আপনার ফিক্স করে দিয়েছে, এত টাকার বেশি আপনি মাসে আপনি লেনদেন করতে পারবেন না। এগুলো কিন্তু করা হয়েছে ওই কারণে, মানি লন্ডারিং এর মধ্যে আসছে। জি, ওই কারণে, কারণ এটা তো মানি লন্ডারিং। আপনি যদি বাইরে থেকে যে ডলারটা না আসলে, ওখানে একটা ফোনের মাধ্যমে আপনি এক্সকে ফোন করে বললেন ওয়াইকে তুমি 10,000 টাকা দিয়ে দাও, ডলারটা তো ফিজিক্যালি আসলো না। মানি লন্ডারিং। ডলারটা কোন কাজে, কোথায় কাজে লাগছে, কোন অপকর্মে লাগছে, আমরা তো জানি না। তো এটা থামানোর জন্য বাংলাদেশ ব্যাংক অলরেডি ইনিশিয়েটিভ নিয়েছে, এবং আপনি শুনে খুশি হবেন, কত করে পিকুলার নাম দিয়ে মানে এই হচ্ছে যে রিটা, অমুক তমুক, মানি চেঞ্জার, তারা বিদেশে আপনি ওখানে ডলার দিলেন, আপনার হার্ড আর্নিং মানি দিলেন, এখানে আপনার বাড়িতে পৌঁছায় দিল, বা আপনাকে এখান থেকে তুলে। যারা লাইসেন্স নিয়ে যারা করছে, তাদের অন্যরকম কিছু করার কোনো সুযোগ নেই, কারণ সেখানেও তাদের কেওয়াইসি করতে হচ্ছে। কেওয়াইসি করে একদম লিস্ট করে প্রপার চ্যানেলে যারা আসতে হচ্ছে, এটার কোনো উপায় নেই যারা লাইসেন্স নিয়ে করছে। তো লাইসেন্স ছাড়া বিশেষ করে দুই একটা জায়গায় বিকাশের নাম শোনা গেছে, যে বিকাশ থেকে কিছু টাকা এরকম যাচ্ছে, যদিও বিকাশ বলছে তারা এটার সাথে সম্পৃক্ত নয়। তো এটা নিয়ে বাংলাদেশ ব্যাংকেরও একটা ইনভেস্টিগেশন টিম মিডল ইস্টে ঘুরে এসছে, তারাও দেখে এসছে, এবং এটা নিয়ে মোটামুটি রিমেডিয়াল একটা মেজার নেওয়া হয়েছে, এবং আমাদের বিশ্বাস যে আমরা আমাদের ইনফ্লোটা বাড়বে, নো ডাউট অ্যাবাউট ইট। আমি একটু আমান ভাইয়ের কাছে যাই। আমান ভাইয়ের পরিচয় কিন্তু অনেক রকমের। একটা হলো উদ্যোক্তা, শিল্পোদ্যোক্তা, ব্যাংকের উদ্যোক্তা, ব্যাংকের চেয়ারম্যান, সব কিছু নিয়ে। এতগুলি পরিচয়ের মধ্যে আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই, যে এই পুঁজি বাজারে এই আপনাদের প্রাইভেট সেক্টর ব্যাংক ইনভেস্টমেন্টে কি আগের মতো উৎসাহ উদ্দীপনা আছে? আপনারা যেমনভাবে 96, 2010, এবার 9 পর্যন্ত 10-এ এসে তো ক্রাশ করলো, হ্যাঁ, আছেন কি এখনো? এখন আমরা আবার নতুন করে আসছে, মানে ওই 10-এর পরে যে আমাদের দেখা গেছে যে বিনিয়োগ প্রায় বাংলাদেশে যেটা দেখা যায় টোটালি 16,000 কোটি টাকা আমাদের, 14,000 কোটি টাকার মতো প্লাস মাইনাস এইরকম একটা অবস্থায় আছে। তারপরে দেখা যাচ্ছে নেগেটিভ ইকুইটি হচ্ছে প্রায় 8,000 কোটি টাকার, 5,000 প্রায় এক্সাক্ট ফিগার আমি ওইভাবে বলবো না। আর কারণ এটা তো কিছু চেঞ্জও আছে। আর আপনার গিয়ে অ্যাকচুয়ালি যদি মনে করেন কত টাকা, হয়তো 6,000 কোটি টাকা বা 5,000 কোটি টাকাই অরিজিনাল মানিটা ছিল, ইন্টারেস্ট বিয়ারিং ছিল। তো এইটা এখন করছে কি জানেন, আপনাকে এইটা আমাদের আসলে উচিত হলো কি এটাকে একটু সনের যে ধস নামার পরে যে প্রবলেমগুলো হয়েছে ওইটাকে আমাদের সলভ করে দেওয়া উচিত, এবং যেটা আমরা করতেছি নেগেটিভ ইকুইটিটা আমরা এটা তো আপনারা, আমি বলতেছিলাম যে কথাটাতে, এটা তো আপনারা পরিচালকরাই রাইট অফ করবেন। হ্যাঁ, আমরা কিন্তু অনেক ক্ষেত্রেই করতেছি, যারা চাচ্ছে তাদের করেছি, তাদেরকে আপনার ধরেন সুদটা কম দিয়ে আবার ইনভেস্ট করে যে তোমরা আবার ব্যবসা করো। ভেরি গুড। আবার এটাও আমরা করতেছি যে ওই যে গ্রাম্য সালিসের মতো, তোমার কাছে পাই 10 টাকা, তুমি 5 টাকা দিয়ে এটা শেষ করে দাও।
দিয়ে দিলে পরে মামলা মোকদ্দমা থেকে বাইরে তোমার সাথে ওই অন্য ঝামেলায় না যেয়ে তুমি এটা শেষ করে দাও, তোমাকে আবার দরকারে 2 টাকা দেই বা আবার 5 টাকা তুমি নিয়ে আবার নতুন করে কাজ করো। তো এইভাবে অনেকগুলো হচ্ছে, আবার অনেকগুলো পিছিয়ে আছে। আবার আমরা যেটা বলবো যে আমাদের একটা রাইট আপ করা বা সুদ মকুব করা একটা জটিলতা আমাদের আছে। আমরা চাইলেই, জটিলতা বলতে গেলে ধরেন এটা তো আমার বোর্ড দিবে, বোর্ড থেকে আবার দেখা যাবে যে আমার সেন্ট্রাল ব্যাংকের একটা নিয়ম ফলো করে যেতে হবে, তারপরে ওইখান থেকে আবার একটা আবার অনুমোদন সাপেক্ষে আবার এটা আসতে হবে। তো এই ফর্মালিটিগুলো আমাদের মেনটেন করে করতে হয়, যার জন্য একটু ডিলে হয়। তা আমি মনে করি এগুলাকে আসলে শেষ করে দেওয়া উচিত, দিয়ে ওই একদম ফিনিশ করে দিয়ে ওই লোকদেরকে আমরা আবার বিনিয়োগ করার সুযোগ, নতুন করে সুযোগ দেন। হয় আপনি তাদেরকে একটা সুযোগ দেন, হ্যাঁ, যে তুমি তোমার কাছে পাই 1 কোটি টাকা, মানে তুমি আমাকে এত দাও, তুমি এত % আমরা মাফ করে দিয়ে রাইট অফ করতেছি। আমাদের প্রবলেমটা যেটা হয়, মনে করেন আপনার ওই যে অনেক সময় আমার ব্যাংক যে লোন, আসলে তো ব্যাংকগুলো লোন দিচ্ছে, ব্যাংক তো ওর সুদ সময় মতো গুনতেছে, তাই না? আমার প্রশ্নটা হচ্ছে এটা আসল না সুদ, আসল বেশি না সুদ বেশি? দুইটা দিকে মার খাচ্ছি আমরা, একটা সুদ আসছে এবং বাজার পড়ে যাচ্ছে, 2000 ক্যাপিটালটা তার একদম কমে চলে আসছে এবং এটা ট্যাক্সও দিতেছে। ট্যাক্স আমাদের প্রবলেমটা হলো যে আমরা যেটা লস করেছি ওইটারে কিন্তু ট্যাক্স দিয়ে দিছি, আমাদের কাছে ট্যাক্সে কিন্তু মাফ করছে না, সাথে নিয়ে যাচ্ছে ট্যাক্সটা। তো এখন আমাদের চিন্তাটা হলো যে ঠিক আছে, এইখানে তার এতগুলো টাকা দিছি, এটা গভর্নমেন্ট ট্যাক্স নিয়ে গেছে গা, ওই ট্যাক্সটা অন্তত রেখে যাতে তাকে মাফ করা যায়। তো ওই ট্যাক্সটাও দেখা যাওয়ার অনেকগুলা, ওই পার্সেন্টেজটাও বেশি। শেষে দেখা যায় আমরা ট্যাক্সটাই তো প্রায় 50%-এর উপরে চলে যাচ্ছে। তখন ওই 50% যদি চলে যায়, তখন আমরা বলি তুমি 50% দাও, তোমার ফেস ভ্যালুটা দাও। তাতে গিয়ে দেখা যায় আলটিমেটলি ও যদি 10 কোটি টাকার প্রবলেম থাকে, গিয়া দেখা যায় ওরা আমরা 2 কোটি টাকা মাফ করতে পারি। আর ওরে করা উচিত শেষ করে দেওয়া উচিত। গভর্নমেন্টের ট্যাক্সটা যদি আমরা রিটার্ন নিতে পারতাম, ফিরিয়ে পাইতাম, তাহলে আমরা এটা মাফ করতে পারতাম। আপনারা মালিক পক্ষ ব্যাংকার অ্যাসোসিয়েশন থেকে আপনারা অ্যাপ্রোচ করেন? হ্যাঁ, এটা তো আমরা অ্যাপ্রোচ করতেছি, যার ওয়েতে আমরা কাজ করতেছি। যারা একটু প্রোগ্রেসিভ ব্যাংকার তারা কিন্তু এই কাজগুলো করে সমাধান করে চলে আসছে। আমি আপনার কাছে 10 কোটি টাকা পাবো, এটা আমি আপনার ঝুলে না থেকে আমি আপনার সাথে 5 কোটি নিয়ে চলে আসি, আপনাকে আরো 5 কোটি লোন দিয়ে আপনাকে ব্যবসা করতে দিই, তাতে আমার ইনকাম চলে আসবে, ইনকাম আসতে থাকবে। আমি আপনাকে ব্লক করে রাখলে তো আপনি ব্যবসা করতে পারবেন না, লাভ নাই তো। আর এই দেশে তো যাকে ব্লক করা হয় ও তো আর পালিয়ে বেড়ায়, ও তো মনে করে এতগুলো টাকা কি করে দিব, কেমনি দিব, ও ঘুরতে থাকে, ঘুরতে ঘুরতে দেখা যায় আর এই প্রবলেমটা আরো বাড়তে থাকে। তা আমাদের এটা তড়িৎ গতিতে আরো সমাধান করা উচিত, যেটা আমার ভাই কিন্তু। থ্যাংক ইউ, আপনারা এত সুন্দর পজিটিভ কথা বলছেন, চমৎকার। এবং এটা যারা মানে ডিফল্টার আছেন তারা শুনতে পারে আমান ভাই এবং বোর্ডের সঙ্গে অ্যাপ্রোচ করেন, ওনারা এটা করতেছেন। আমি আপনার কাছে একটু আসতে যাচ্ছি, সেটা হচ্ছে আমান ভাই তো তার এজ এ পরিচালক কথা বললেন, আপনারা ব্যাংকার হিসাবে 1 নম্বর আপনাদের অনেকগুলো নন পারফর্মিং লোন অনেক ব্যাংকের আছে, হ্যাঁ, সেটা কথা বলছেন আপনি, এবং এটাতে নাই বা গেলাম। আপনাদের যে ব্যাংকগুলোর যে আইডল মানি আছে এখন, যে আপনারা যে কারণে ডিপোজিট নিতে অনেক ব্যাংক অনীহা দেখাচ্ছেন, তা আপনারা এই টাকাটা তো আপনাদের লাইবিলিটি, ডিপোজিট ইজ ইউর লাইবিলিটি। তো এটাকে আপনাদের এই লাইবিলিটি মিট আপ করার জন্য আপনারা কী প্রোডাক্ট, কীভাবে অ্যাপ্রোচ করতেছেন? ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে না বিকজ অফ গ্যাস প্রবলেম, জমির প্রবলেম ইত্যাদি ইত্যাদি। তা আপনারা কি এটাকে অ্যাড্রেস করতেছেন কীভাবে? যে কথাটা বললাম, মার্কেটিং করতেছেন কীভাবে? যে কথাটা বললাম, আমরা এখন উই আর মোর ফোকাস টু দি রুরাল ইকোনমি। আমরা এখন যেটা গ্রিন ব্যাংকিংয়ের কথা বলছি, আমরা সেগুলো জোর দিচ্ছি, আমরা রিটেইলের জন্য বেশি জোর দিচ্ছি। আমরা আবারও আপনার মনে করেন যে কৃষকদেরকে যে 10 টাকার অ্যাকাউন্টে আপনি শুনে থাকবেন নিশ্চয়ই, বাংলাদেশ ব্যাংক থেকে বলা হয়েছে 10 টাকার অ্যাকাউন্ট খোলার জন্য, তারা এগেনস্টে কিছু লোন দেওয়ার জন্য, সেগুলো আমরা দিচ্ছি। আমরা এগ্রিকালচারাল লোনটা আমরা বাড়িয়ে দিয়েছি, পোলট্রি, ফিশারিজ এসব ক্ষেত্রে লোনটা আমরা বাড়িয়ে দিয়েছি। কেননা যেটা আপনাকে বলেছি যে আমরা যেহেতু এক্সপানশনটা আমাদের রুরাল এরিয়াতে বেশি হচ্ছে, ব্রাঞ্চ নেটওয়ার্ক এখন, সুতরাং আমাদেরকে এগুলো যেতেই হবে এবং সেগুলোর মাধ্যমে আমরা কিছু ইনভেস্ট করার চেষ্টা করছি। আর আইডল মানির আরেকটা পোর্শন যেটা বলছেন, এখন কিন্তু আইডল মানি যে হিসাবটা করা হয়, এই হিসাবটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ যেগুলো থাকে এগুলো সহ মিলিয়ে ধরা হয়। আসলে অত বিশাল অঙ্ক না কিন্তু, যে অঙ্কটা আসলে বলা হচ্ছে, কারণ এটা আমার তো 20%-এর মতো কাছাকাছি আমাদের রাখতেই হবে।
তো এটা হিসাবের মধ্যে এসএলআর সিএলআর আমরা রাখতেই হবে। সো এটা হিসাবের মধ্যে আমার ধরলে চলবে না। বাট বর্তমান যে সার্কামস্ট্যান্সে, যেটা আমি একটু আপনার আগের কথায় ফিরে যাব, যে এখন একটা দিস দ্য আইডিয়াল মুভমেন্ট ফর দি ইন্ডিভিজুয়াল ইনভেস্টার্স টু ইনভেস্ট ইন দ্য ক্যাপিটাল মার্কেট। কারণ যে ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট কমে যাওয়ার কারণে আপনি যে কথাটা বললেন যে ডিভিডেন্ড ইল্ড দিয়ে ক্যাপিটাল মার্কেট থেকে এর চেয়ে বেশি বেনিফিট আনতে হবে। সুতরাং আমাদের শুধু খেয়াল রাখতে হবে যে আমাদের আরও বেশি করে লিস্টেড কোম্পানি আনতে হবে। 300-350 মতো কোম্পানি আছে, মাল্টিন্যাশনাল কোম্পানি যেগুলো আছে আমাদের, ইউনিলিভার, নিউজিল্যান্ড ডেয়ারি থেকে আরম্ভ করে এরকম মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো, গভর্নমেন্টের যেগুলো প্রফিট আর্নিং যেসব কর্পোরেশনগুলো রয়েছে, কোম্পানিগুলো রয়েছে, সেগুলো অ্যানলিস্টেড করে আমরা যদি বাড়াই। এবং মোর ওভার দেখেন আমাদের ক্যাপিটাল মার্কেটটা কিন্তু বেসিক্যালি ইকুইটি বেস, রাইট, অনলি ডিপেন্ডস অন দ্য শেয়ার। ওয়াই নট ডিবেঞ্চার কেন আমরা বাড়াচ্ছি না, আমরা বন্ড কেন বাড়াচ্ছি না? তাহলে তো আরও মার্কেট একটু ডাইভার্সিফাই হয়। একটা দেশের ইকোনমি পারফরমেন্স ইজ ফুললি ডিপেন্ডেন্ট অন দি পারফরমেন্স অফ দি লিস্টেড কোম্পানিজ। সুতরাং এই পুঁজিবাজারটা হলো আমাদের কাছে একটা মিরর, একটা আয়নার মতো, অর্থনীতির আয়নার মতো। যখন পুঁজিবাজার ভালো করবে তখন অটোমেটিক্যালি আমার অর্থনীতি ভালো করবে। ব্যাংক আমরা যারা আছি, আমরা কিন্তু যে লং টার্ম যে ফিন্যান্সটা করি, এটা কিন্তু আমাদের করার কথা না। আমরা 10 বছর 15 বছর মেয়াদি ফিনিশ করার কথা না। একটা প্রজেক্ট 10 বছরের প্রজেক্ট আমরা কেন করব? 10 বছরের প্রজেক্ট, এটা পুঁজিবাজার থেকে টাকা আসবে, দীর্ঘমেয়াদী বিনিয়োগ। এই যে কথাগুলো আমরা করব ওয়ার্কিং ক্যাপিটাল, রাইট। আমরা শর্ট, কারণ আমি নিচ্ছি একজনের কাছ থেকে 1 বছরের ডিপোজিট, 2 বছরের, 3 বছরের ডিপোজিট, এটাকে আমি 10 বছরের ডিপোজিট ডিপেন্ড করতে থেকে। পুঁজিবাজার যদি ডেভেলপ করে তাহলে কিন্তু অটোমেটিক্যালি এন্টারপ্রেনাররা পুঁজিবাজার থেকে টাকাটা তুলবে। সেখানে একটু সেফটি সিকিউরিটির দিকটা দেখতে হবে, আমাদের ইনভেস্টরদেরকে আরেকটু এডুকেটেড হতে হবে। দেখেন ডিএসসি আপনারা অলরেডি ইলেকট্রনিক বেস ট্রেডিং শুরু করে দিয়েছেন। তারপরে আপনারা আমরা অনেক কিছু ইমপ্রুভ করেছি, আমাদের রেগুলেটররা অনেক রিফর্মস আনছে, এসইসিরও সার্ভিলেন্স আপনার সফটওয়্যার হয়ে গেছে। কিন্তু আমরা সবচেয়ে বড় কথাটা যেটা হচ্ছে যে এন্টারপ্রেনাররা আসতে চাচ্ছে না। রিজনটা একটা জিনিস আমরা যেটা বাইর করছি সেটা হচ্ছে যে ট্রান্সপারেন্সির জন্য আসতে চান না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে ওনারা প্রপার প্রাইস পান না। এটা আরেকটা অ্যাড করবো আপনার সাথে, সেটা হলো যে আপনাকে লিস্টেড কোম্পানি এবং নন লিস্টেড কোম্পানির ট্যাক্সটা, এই ডিফারেন্সটাকে আরও বাড়াতে হবে, সো দ্যাট দে ফিল এনকারেজ যে যিনি লিস্টেড কোম্পানি তার ট্যাক্স অনেক কম দেওয়া উচিত যিনি নন লিস্টেড। ডিফারেন্সটা যখন বেনিফিট যখন সে পাবে অটোমেটিক্যালি তখন সে। আমাকে আজকে সময় দেওয়া হচ্ছে না, আজকে আমাকে এখানে শেষ করতে হবে। এখন আমানুল্লাহ ভাই যদি আমাকে ফাইনাল কিছু বলেন অ্যাবাউট দ্য ব্যাংকিং সেক্টর, যে ওভারঅল ব্যাংকিং সেক্টর ইন বাংলাদেশ, ইন প্রাইভেট সেক্টরে যে ব্যাংকিং সেক্টরগুলো আছে, আপনার ব্যাংক আছে, আর প্রাইম ব্যাংক আছে, অনেক ভালো ভালো ব্যাংক আছে, তারা কেমন করবে, কীরকম পারফর্ম করবে আশা করা যাচ্ছে? আমি যেটা দেখেছি, বা আপনি ক্যালকুলেশন করে দেখবেন গত বছরের কোয়ার্টারগুলো কীরকম প্রফিট করেছে, সবগুলো ব্যাংক ভালো করেছে, সবগুলো ব্যাংক ভালো করেছে। তো আগামীতে আরও ভালো করবে। ধন্যবাদ। আমাকে সময় দেওয়া হচ্ছে না, একদম সময় দেওয়া হচ্ছে না। প্রিয় দর্শক, আমাকে সময় দেওয়া হচ্ছে না, আমি এখানেই শেষ করতে হচ্ছে। তো আজকের আমাদের এই অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন শেয়ার বিচে, আগামীকালকার শেয়ার বিচে আপনারা দেখতে পাবেন। তো আমাদেরকে আজকে বিচে এখানেই মানে বিভিন্ন কারণে সময় কমানো হয়েছে। তো আজকে আমরা এখানে বিদায় দিচ্ছি। আমরা আলোচনা করতে পারিনি অনেক কিছুই। আমরা একজন উদ্যোক্তা, একজন ব্যাংকার নিয়ে বসছিলাম যে আমরা ব্যাংক সংক্রান্ত অনেক কিছু জানবো। যাই হোক, আগামীতে আশা রইল এই নিয়ে আলোচনা করব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ আপনাদের সবাইকে।